এবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিল ভারত। একদিনেই ঢুকবে 11 লাখ কিউসেক পানি, আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরের নির্মাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে 23। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ 4000 জনের বিরুদ্ধে মামলা, কারাগারে 375 জন। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ 14 এমপির লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি, রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করতেন রাজশাহীর সিটি মেয়র লিটন, চাঁদাবাজি সহ নানা অপকর্মের হোতা ময়মনসিংহের শরীর। এবং আজ প্রত্যাহার হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যে ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এসব গেট খুলে দেওয়া হয়। এতে একদিনেই বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী 2 রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য নাই, তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই। যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি। তো পানির লেভেল বাড়লেই তো বন্যা হয়। তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থায় আছে। তো সেই হিসাবে আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে। তাই অন্তত আমরা আগামী কয়েকদিনে গঙ্গা নদীতে তেমন বন্যা ঝুঁকি দেখতে পাচ্ছি না, এবং আমরা পানির লেভেলের থেকে দেখতে পাচ্ছি যে ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 11 জেলায় পানিবন্দী রয়েছে অন্তত 40 লাখ মানুষ। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাবাসী। বন্যা কবলিত হয়েছে জেলার 8 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে 1,50,000 মানুষ। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এদিকে গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত 8 লাখ মানুষের। প্লাবিত হয়েছে 14 উপজেলার অন্তত 295টি গ্রাম। সবকিছু পানির তলে পড়ে গেছে, চাল, ডাল, সবকিছু পানির তলে। এইভাবে ঘর দরজা সবকিছু পানির নিচে গেছে তলায়। আর অনেক মাটির ঘর আছে ভাঙ্গি আমরা পড়ে দিছি। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। সমন্বয়ের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এখন পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশা যোগাযোগের কেউ করে নাই, বুঝছেন। 3-4 ফুট পানি বেড়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী অবস্থা আছে। এই দেখেন পানি আর পানি নামারও কোনো নিষ্কাশন নাই। মৌলভীবাজারে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিডি সড়কে 84 কোটি, সড়ক বিভাগে 50 কোটি, প্রাণী সম্পদে 84 লাখ এবং মৎস্য খাতে 7 কোটি টাকার মতো। আমরা গরম পানি আসলো, পানি বান্ধে লামছে গড়া থেকে, আমরা বান্ধ আসি, আমরা তো ফের লেগে গড় যাইতাম পারতাম না। এটা রাস্তা আসি গড় ফেক বইতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না, সড়কের বাজে ঘুমাই। এখন আওলাদ করিয়া খেত কৃষি করছিলাম, তাগুলো গেছে। এখন আমরা কেমনে চলতাম, কেমনে খাইতাম, বহুত মুশকিলের মাঝে আছি।
চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে, ডুবে গেছে সড়ক ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। অপরিবর্তিত রয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ কি পৌঁছাচ্ছে কিনা, কি খবর রয়েছে জানাবেন। ইশরাত, আপনার যদি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তা আপনাকে যদি বলতে হয় যে বন্যা পরিস্থিতি নোয়াখালীতে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর কারণ হিসাবে যে টানা বৃষ্টি একটি কারণ রয়েছে, এছাড়া যে উজানের পানির ঢলও রয়েছে এটার জন্য দায়ী। তবে আপনাকে যদি আমার পিছনে একটু দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে দিন দিন পানি বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাসা বাড়িতে পানি হু হু করে প্রবেশ করছে এবং এই পানিগুলো যে বাসার যে নিচতলা পর্যন্ত, যে সিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো এইভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে আশা করছে যে খুব শীঘ্রই এসব বাসা বা বাড়িতে পানি প্রবেশ করবে। আর আপনি ত্রাণ সামগ্রীর কথা বলছেন, যে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালীতে মোট সরকারি হিসাবে 1098টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, যেখানে প্রায় 2 লাখের মতো মানুষ আশ্রয় নিয়েছেন। তো এইসব মানুষ যে ত্রাণ সামগ্রী মোটামুটি সরকারিভাবে না পেলেও কিন্তু বেসরকারি ভাবে পাচ্ছেন। তবে একটি অভিযোগ রয়েছে যে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চল, যেখানে সহজে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভেঙে পড়েছে, সেখানে যে নৌকার অভাবে ত্রাণ সামগ্রী তেমন ভাবে পৌঁছানো যাচ্ছে না। তো এই হিসাবে যে স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তিগত যারা ত্রাণ বিতরণ করছেন, তারা চেষ্টা করছেন রিমোট অঞ্চল, যারা দুর্গম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে যদি ত্রাণ সামগ্রী পৌঁছানো যায়, তারা নৌকার মাধ্যমে চেষ্টা করছেন, তারা পায়ে হেঁটে চেষ্টা করছেন। তবে একই সাথে তাদের তারা বলেছেন যে পানির সাথে যুদ্ধ করে যতটুকু পায়ে হেঁটে যাওয়া যায় ততটুকু তারা যেতে পারছেন। আর মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পানির ভিতরেও তারা কিছুক্ষণ করছেন, যে পানির সাথে তারা যুদ্ধ করে আর পারছেন না, যেদিকে যাচ্ছেন শুধু পানি আর পানি, পানি আর পানি। তারা বলছেন আসলে পানির সাথে হেঁটে হেঁটে যাওয়াটা একটু দুষ্কর ব্যাপার হয়েও দাঁড়িয়েছে। ইশরাত, আর আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গতকালকে যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার যে মুসাফুক রোজার সেটি ভেঙে যাওয়াও এই জোয়ারের পানি প্রবেশ করায় যে পানি বেড়ে গেছে। তো আমি এখন চলে যাব বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলার জন্য লক্ষ্মীপুরে। সেখানে রয়েছেন আমাদের কবি স্বপন। স্বপন, আপনি লক্ষ্মীপুরের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণের খবর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলায়। লক্ষ্মীপুরের 5টি উপজেলার প্রায় 60% এলাকা, 60 থেকে 70% এলাকা বন্যা পানিতে পানিবন্দী হয়ে রয়েছে এখানকার মানুষজন। লক্ষ্মীপুরের জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে 8.5 লাখ লোকের মতো মানুষ বন্যায় পানিতে পানিবন্দী হয়ে রয়েছে। গতকাল সকাল পর্যন্ত লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় 10 থেকে 12,000। আমরা আজকে সকালে কথা বলেছি, সেখানে বন্যা আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছেন প্রায় 30,000-এর উপরে জনগণ, এবং অনেকে যাদের বাড়িতে পানি উঠেছে সে অনেকে আশ্রয় কেন্দ্রে না উঠে তাদের আশেপাশে আত্মীয়স্বজন যারা ছিল, যাদের উঁচু ঘর বাড়ি রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে। তো লক্ষ্মীপুরে এখন পর্যন্ত আমরা যেটুকু খবর নিয়েছি এবং প্রশাসন থেকে জেনে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ত্রাণ সহযোগিতা আসে অপ্রতুল রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, যেহেতু লক্ষ্মীপুর জেলার 70% এলাকায় পানি নতুন ভাবে পানি ঢুকে বন্যায় আক্রান্ত হয়েছে নতুন এলাকায়। এইসব এলাকার লোকজন ত্রাণের সহযোগিতা একেবারে কম পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। লক্ষ্মীপুরের জেলা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি এবং রাজনৈতিক সংগঠন থেকে যে ত্রাণ দিচ্ছে, এটা যে পরিমাণ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে তার চেয়েও খুবই নগণ্য বলে তারা জানিয়েছেন। এবং অনেক এলাকায় রয়েছে যেখানে গত 7-8 দিন পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক কর্মীগণ সেখানে ত্রাণ সহায়তা দিতে পারেনি। তো লক্ষ্মীপুরের বন্যা এখন নতুন করে প্লাবিত হচ্ছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। ইশরাত, আপনাদেরকে ধন্যবাদ। নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন এবং সাইফুল ইসলাম স্বপন।
চলমান বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিব জানান, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে চলতি আগস্টে স্বাভাবিকের চেয়ে 40% বৃষ্টি বেশি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানায় আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল তা সরাসরি বাংলাদেশের উপর ছিল, তবে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে তা সরাসরি দেশের উপর নেই বলে জানান এই আবহাওয়াবিদ। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল, গত 16 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল, কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিন্তু বাংলাদেশের উপর উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এদিন কারণ বাজারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ বন্যামুক্ত হবে। ফারাক্কা কিন্তু আসলে একটা আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না, পানি ডাইভার্ট করে, একটু বলি ডাইভার্সন স্ট্রাকচার, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার আমরা অবশ্যই আমাদের কাছে 100% তথ্য নেই, কিন্তু হাইড্রোলজি বা আমরা বিজ্ঞান মতে যেটা বুঝে থাকি যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। এদিকে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান জানান, বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ত্রাণ সহায়তায় কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিং পুল এবং খেলার মাঠের গ্যালারি। প্রতিদিন বর্ণাঢ্যদের সহায়তায় খাদ্য, পানি, কাপড় ও নগদ অর্থ নিয়ে ভিড় জমাচ্ছেন শিশু থেকে সব বয়সী জনসাধারণ। এমন বাংলাদেশ কে কবে দেখেছে? ত্রাণ সহায়তার সোমবারের আপডেট নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। দিনরাত এক করে কাজ করছেন নতুন বাংলাদেশের নির্মাতারা। কেবল ছাত্ররাই নয়, মানব সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এগিয়ে এসেছেন বৃদ্ধ পিতামাতারাও। আজকে আমরা যদি কাজ না করি তো আমাদের আল্লাহর দরবারে তো আমরা বেঞ্চাবির মতো থাকবো। আমরা এই কষ্টটাকে আমাকে কষ্ট মনে হচ্ছে না। আমি চাচ্ছি নতুন, আমার আজকে যেহেতু জন্মদিন, নতুন স্বাধীন দেশে নতুন কাজ করার জন্য আসছি। আমার কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই। তো এখানে দেখতে এসে আমি নিজেই কাজে লেগে গেলাম, নিজেকে সামলে রাখতে পারলাম না। যে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা টিএসসি সুইমিং পুল ও খেলার মাঠে জড়ো হয়েছে তা ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছায় এসেছেন নগরবাসী। হাতে হাতে কাপড়ের সেট মেলানো থেকে প্যাকেজিং, সব কাজ শেষ হচ্ছে নিমিষেই। বড়দের পাশাপাশি থেমে নেই শিশুরাও। কেউ নিজের মাথায় ভারী বোঝা তুলে নিচ্ছে, আবার কেউ শখের টিয়া পাখির জন্য জমানো টাকা বন্যার্তদের জন্য বিলিয়ে দিচ্ছে। টিয়া পাখি কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম, সেই টাকার আমি বন্যার জন্য দিয়ে দিয়েছি, কারণ বন্যার পানি যাতে কমে আর যাতে সুস্থ থাকে মানুষজন। দেশের মানুষকে সাহায্য করে আমার ভালো লাগতেছে। কাজ করতেছি, মানুষের সহযোগিতা করতেছি। সবাই যেহেতু এখানে মিলেমিশে করতেছে, এজন্য আমিও চাচ্ছি আমার বাচ্চাও আসলো। দেশের এই চরম সংকটে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা মানুষেরা আবারও প্রমাণ করেছে জাতি হিসেবে এদেশের একতা কতটা মজবুত। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ সাবেক 14 এমপির ব্যাংক হিসেব এবং লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট PFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব করেছে দুদক। এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। 14 এমপির মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় ও মোট সম্পদের তদন্তে এই উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রীর সম্পদের হিসাব আয়কর নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ৮ মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৮ জনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও ৬ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে বিএফআইইউকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী, সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ সহ ৬ জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেওয়া হয়। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর ৪ থানায় করা মামলায় ৩৭৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে আন্দোলনে নামে আনসার সদস্যরা। সচিবালয় ঘেরাও করে ৭ উপদেষ্টা, ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে তারা। সমন্বয়কদের উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা করে পুলিশ। এইসব মামলায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত ৪,০০০-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৩৭৫ জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই ৪টি থানায় ৪২৬ জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয়। আসামিরা ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন তাদের আইনজীবীরা। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার আনুমানিক ১০,০০০ আনসার সদস্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবারের মধ্যে জামাতে ইসলামের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মুনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে দেশে কোনো লুটেরা গোষ্ঠী যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাতের রাজনীতি। প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও সক্রিয় জামাত ইসলামী ও এর অঙ্গ সংগঠন। সোমবার সুপ্রিম কোর্টে জামাত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির আইনজীবী শিশির মুনির। মঙ্গলবার এই প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছে। কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই স্বৈরাচার হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ আনেন তিনি। বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোনো লুটেরা গোষ্ঠী যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ দল বা নেতৃত্ব, কোনো লুটেরা, লুটতরাজকারী
ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, মানবতার দুশ্মন কোন অসৎ চরিত্রবান নেতৃত্বকে, কোন দলকে বাংলার ছাত্র জনতা আর গ্রহণ করবেন না। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে ছাত্রদের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এদিকে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করে বড় অন্যায় করেছে তারা। ভবিষ্যতে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারে আরো সময় লাগবে উল্লেখ করে জামাত আমির বলেন, সময় এখন ধৈর্য ধরার, তা না করলে সবার জন্যই অপেক্ষা করছে কঠিন বিপদ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিগত 16 বছরে প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের মদত পুষ্ট হয়ে দালালি করেছেন তাদের সকলকে দ্রুত সময়ে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আনসার বাহিনীর হামলার প্রতিবাদ ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে এক সমাবেশে বক্তারা বলেন, আনসাররা কেউ যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত নয়, তারা চাকরি পেয়েছে তোষামত করে। জানার স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার নেতৃত্বে আনসারদের উদ্দেশ্য ছিল সচিবালয় অবরুদ্ধ করে দেশকে অচল করা। বিভিন্ন জায়গা থেকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান বিক্ষোভকারীরা। যেই ফাঁসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে। আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনা ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমের মাঠে নেই? দেখছেন সংবাদ সকাল। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। শুধুমাত্র গুটি কয়েক কাউন্সিলরকে নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন প্রভাবশালী এই মেয়র। যে প্রকল্প শেষ হয়েছে 1 বছর আগে তারও দরপত্রের আহ্বান করেছেন তিনি। পছন্দের ঠিকাদারকে দিয়ে করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন। কাউন্সিলরদের সন্দেহ এসব কাজে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর 14 পাই থেকে শ্যামপুর পর্যন্ত ড্রেনের পাশে রেলিং ও সড়কে কার্পেটিং এর জন্য 4,40,00,000 টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। এই কাজ শেষ হয়েছে গত অর্থ বছরে, কিন্তু আবারও ওই এলাকায় একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, যার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল 12 আগস্ট। শুধু ওই একটি প্রকল্প নয়, এমন শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করেছিলেন অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অপ্রয়োজনীয় প্রকল্প নিতে শোনেননি কারো কথা। যে জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল, আসলে এইসব জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল না। বিন্দুর মোড়ে বলেন, বন্ডালির মোড়ে বলেন, কিংবা RD মার্কেটের এইসব জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল, এইসব জায়গাতে প্রয়োজন ছিল। ওদের ইচ্ছা মতোই ইঞ্জিনিয়ার সেকশন করছে, এইটুকু আমি জানি। এইগুলোর বিষয়ে যে আমাদের কাউন্সিলরদের মাঝে কোনো আলোচনা, সেটা আমরা করতে পারি না। কর্পোরেশনের বিষয়ে যে ঠিকাদাররা কাজকাম করেছে, সেই সব কাজকামের বিরুদ্ধে বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবেরা অতিপতিতভাবে জড়িত নয়। কাজ শেষ হওয়ার পর দরপত্র আহ্বানকে কর্তৃপক্ষ ও ঠিকাদারের মধ্যে অদৃশ্য আতাত বলছেন সুজনের সভাপতি। এটাও খুব দুঃখজনক যে ঠিকাদাররা এই ধরনের কাজ করবেনই বা কেন, হাতে কাগজ না পেয়ে, অনুমতি পেয়ে। কাজে এখানে একটি অদৃশ্য আঁতাতেরই তো আমি গন্ধ পাবো। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান, সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা না দেওয়ার পর তো আমি মন্তব্য করতে পারছি না, কারণ হলো আমি তো দেখিনি আসলে, কারণ আমি তো আমার হাত দিয়েও হয় নাই। এখন যেহেতু বলেছেন, আমি যাচাই করে দেখবো আর কি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন 2023 সালে তৃতীয় দফা মেয়র হিসেবে শপথ নেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। হোটেল শ্রমিক থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে পেছনে ফিরে তাকাতে হয়নি শরীফুল ইসলাম শরীফকে। আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, চাঁদাবাজি সহ নানা অপকর্মের হোতা শরীফুল ইসলাম শরীফ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর আশীর্বাদ পুষ্ট হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। রাজনীতির পালা বদল হয় তার বিরুদ্ধে মুখ খুলে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। 2018 সালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের স্থাপনাবিহীন 4 শতক জমিতে নজর পড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের। ভুয়া দলিলে জায়গা দাবি করে পরিবারটিকে হামলা মামলায় হয়রানির মাধ্যমে হাতিয়ে নেন 25 লাখ টাকা। ওরা আর কি জোর জবরদস্তি জমিটা দখল করে, পরবর্তীতে আমরা টাকাটা 25 লক্ষ টাকা দিয়ে আর কি জমিটা আমাদের কাছে রাখা। জমি দখল, চাঁদাবাজির পাশাপাশি 2017 সালে গলগন্ডা এলাকার হাসান মিয়া ও চলতি বছরে একাডেমি রোডের মোহাম্মদ সামির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে শরীফের বিরুদ্ধে। শরীফের কথা না, কারা করছে যে এই তো শরীফের হুকুম দিছে। শরীফ মিয়ার কাউন্সিলরের কার্যালয়ে একটা ছেলে দূরে নিয়ে গেছিল, তার অনেক মারধর করছিল আর কি। কাউন্সিলর শরীফ প্রভাব খাটিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় খাসখাতিয়ানের জায়গায় করেছেন ব্রহ্মপুত্র টাওয়ার। তার চাঁদাবাজি ও অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই তার গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টের টর্চার সেলে নিয়ে করা হতো নির্যাতন। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা কারো কোনো কিছু হইলে ওই টর্চার সেলে নিয়ে যায়, নিয়ে গিয়া ওই জায়গা টর্চারিং করে মানুষকে। তবে তার বিরুদ্ধে উঠা এসব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর শরীফুল ইসলাম। না, আসলে রাজনীতি করতে গেলে একটা পক্ষ থাকে। যেহেতু আমি বিগত 2 টার্মে আমি মহানগরে ছিলাম, সেই সুবাদে ধরেন মহানগর সভাপতি মেয়র মহোদয় এই সিটি কর্পোরেশনের মেয়র, সেই সুবাদে তার সঙ্গে আমার একটা সখ্যতা আছে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের এলাকার কাজকর্ম আছে, অনেক বিষয় আছে জড়িত, তা আমি তার সঙ্গে যোগাযোগ রেখে সবসময় আমার এলাকায় উন্নয়নের চেষ্টা করেছি। আসলে মূল বিষয় হলো এইগুলো যারা লিখেছে, আমি আগেও বলেছি যে আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর কল্যাণে বাগিয়ে নেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদটিও। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। গোলরক্ষক আসিফের দৃঢ়তায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র ছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষেই বুধবার মাঠে নামবে মারুফুল হকের শিষ্যরা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি 2 প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। প্রতিবেশী হলেও সাম্প্রতিক পরিসংখ্যানে 2 দলের মাঝের লড়াইটা নিজেদের আধিপত্য বিস্তারের। সেখানে শুরুর আলো কেড়ে নিয়েছিল ভারত, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তবে মারুফুল হকের শিষ্যরাও পাল্টা আক্রমণে নিয়েছে খেলার নিয়ন্ত্রণ। ম্যাচের 36 মিনিটে ভারতের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের জার্সি নাম্বার 7 রাহুল। ফার পোস্টে দারুণ শট ভারতের কিপারের হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার পায়ে। দলকে লিড এনে দিতে কোনো ভুল করেননি রাইট উইঙ্গার আসাদুল। প্রথমার্ধে সেই 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফের শুরু থেকেই আবারও চালকের আসনে ভারত। দারুণ পাসিং প্রেসিংয়ে ম্যাচের মোমেন্টাম নেয় নিজেদের করে। 65 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে প্রতিহত করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক কিপার মেহেদী হাসান শ্রাবণ। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আসিফ। লাগাতার আক্রমণের জটলায় 75 মিনিটে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি হোবাম। একের পর এক ভুল সিদ্ধান্তের মহড়া বাংলাদেশের আসাদুল রাহুলদের। ইনজুরি সময়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলার ডিফেন্ডার কামাকাই মার্মা। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।
টাই ব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ। থাংলাংসুনের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন। এরপর একে একে 4 শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মঈন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্য ভেদ করেন। আর ভারতের 3 জন জালের দেখা পাওয়ার পর আকাশের পঞ্চম ও শেষ শট পা দিয়ে ফিরিয়ে দিয়েই বাংলাদেশকে বাঁধনহারা উল্লাসে মাতান আসিফ। গেল আসরে শিরোপা হাতছাড়ার প্রতিশোধটা এবার তাদের সেমিতে হারিয়েই নিল মারুফুল হকের দলটা। ফাইনালে শিরোপার মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিল ভারত। একদিনেই ঢুকবে 11 লাখ কিউসেক পানি, আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরে নিম্নাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে 23। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ 4000 জনের বিরুদ্ধে মামলা, কারাগারে 375 জন। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ 14 এমপির লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি, রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করতেন রাজশাহী সিটি মেয়র লিটন, চাঁদাবাজি সহ নানা অপকর্মের হোতা ময়মনসিংহের শরীর। এবং আজ প্রত্যাহার হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।